প্রিয় শিক্ষার্থীরা, একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে তোমাদের নবম শ্রেণীর সপ্তম অধ্যায়ের রাসায়নিক বন্ধন অধ্যায়ে কিছু কিছু অংশ, যোজনী বা যোজ্যতা কি, তারপরে সুপ্ত যোজনী কি, তারপরে যৌগমূলক কি, তারপরে যোজ্যতা ইলেকট্রন কি, এই মোটামুটি 4টি বিষয়ে রেডি থাকো, খাতা কলমে এগুলো তুলে নাও। তো শিক্ষার্থীরা, যোজনী কাকে বলবো সেটা আগে জানতে হবে। যোজনী হচ্ছে যে কোনো মৌলের সাথে অপর মৌলের যে যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতা, সেটাকে আমরা যোজনী বলবো বা যোজ্যতা বলবো। অর্থাৎ অণু গঠনকালে কোনো মৌলের সাথে অপর মৌলের যুক্ত হওয়ার যে সামর্থ্য বা যে ক্ষমতা, তাকে আমরা যোজনী বলবো। যোজনীর আর একটাও সংজ্ঞা দেওয়া যেতে পারে যে কোনো মৌল থেকে তার নিষ্ক্রিয় গ্যাস, নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাস, সেটির ইলেকট্রন সংখ্যা কতটি কম বা কতটি বেশি, সেটাকেও তার যোজনী বা যোজ্যতা বলা যায়। তো এখানে যোজনী বা যোজ্যতার সংজ্ঞা দিলাম। আগে যোজনীগুলো যেগুলো লিখে রেখেছি বোর্ডে দেখো, এগুলো তুলে নাও তোমরা খাতা কলমে, তারপরে সুন্দরভাবে আবার ব্যাখ্যা করছি আমি। সোডিয়াম এর ন্যাট্রিয়াম হচ্ছে ল্যাটিন নাম, ল্যাটিন ভাষা থেকে যেটা হচ্ছে ন্যাট্রিয়াম মানে হচ্ছে সোডিয়াম, সোডিয়াম +1। তারপর পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম +1। সিলভার এর ল্যাটিন নাম হচ্ছে আর্জেন্টাম, Ag+1। তারপরে লিথিয়ামের Li+1। কপার অর্থাৎ কাপ্রাম Cu+1। কপার আঁশ যেটা, সেটা হচ্ছে Q+। আঁশ বলতে কম, যোজনী যাদের কম সেটা হচ্ছে আঁশ, আর বেশি হলে তখন ইক। এক যদি আরো কিছু মৌল দিয়েছি নিচে জায়গা ধরে নিয়ে জন্য, ব্রোমিন Br-1, ফ্লোরিন F-1, আয়োডিন I-1, হাইড্রোক্সিল OH-1, অ্যামোনিয়াম NH4+1, নাইট্রেট NO3-1, বাইকার্বনেট HCO3-1। অর্থাৎ এগুলা প্রত্যেকটা একযোজী, ওই জন্য এই যে -1 দেওয়া আছে। অর্থাৎ এগুলো সবই একযোজী। এটা বাইকার্বনেটও বলা যাবে বা হাইড্রোজেন কার্বনেটও বলা যাবে। তারপরে দ্বিযোজী কোন কোন মৌলগুলা, অক্সিজেন -2, সালফার -2 হয় যোজনী, -4 হয়, -6। ম্যাগনেসিয়ামের যোজনী +2, জিঙ্কের যোজনী +2, তারপরে বেরিয়ামের যোজনী +2, তারপরে কপার ইক বা কিউপ্রিক এর যোজনী +2, তারপরে ক্যালসিয়াম এর যোজনী +2, আয়রন আস অর্থাৎ ফেরাস +2। তো ঠিক আছে শিক্ষার্থীরা, এখন যোজনী এগুলো তো তোমাদের মুখস্থ রাখতে হবে, কার যোজনী কত। আর যোজনী মুখস্থ না করতে পারলেও যদি পারমাণবিক সংখ্যা মুখস্থ থাকে, তাতে তোমরা যোজনী বের করে নিতে পারবে। কারণ আমি এর আগেও তোমাদের একটা সংজ্ঞাতে বলেছি কিছুক্ষণ আগে, যে কোন মৌলের সাথে অপর মৌলের যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে আমরা কি বলবো, যোজনী বা যোজ্যতা বলবো। যেমন ক্যালসিয়ামের অক্সিজেনের যোজনী আমরা জানি যে -2, তাহলে ক্যালসিয়ামের কত হবে, +2, ওই জন্য ক্যালসিয়াম CaO। আচ্ছা, সোডিয়ামের +1 আর ক্লোরিনের -1, তাহলে +1 -1, এই কারণে সোডিয়াম NaCl আমরা লিখতে পারছি। আচ্ছা, তো যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতা, সোডিয়ামের ক্লোরিনের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য, যে ক্লোরিনের -1 আছে, সোডিয়ামের জন্য +1, ক্যালসিয়ামের +2, অক্সিজেনের -2। আচ্ছা, এটা আর একটা সিস্টেমে যেটার কথা বলছিলাম, সেটা হচ্ছে যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস থেকে কতটি ইলেকট্রন বেশি কতটি ইলেকট্রন কম, সেটার উপরে যোজনী নির্ভর করে। যেমন সাপোজ ক্যালসিয়ামের ইলেকট্রন আমরা যখন বিন্যাস করব, ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, তো ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20 হলে 2 + 8 + 8 + 2, 8 8 16 আর 2 18 আর 2 20। প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 8টা, তারপরের কক্ষপথে 8টা। ইতিপূর্বে তোমাদের কিন্তু ইলেকট্রন বিন্যাসের একটা ক্লাস নিয়েছিলাম। আর শেষ কক্ষপথে কত, 2। এখন ক্যালসিয়ামের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস যেটা 18, আর্গনের কত, 18 না, 8 আর 8 16 আর 2 কত, 18। তাহলে আর্গন থেকে কয়টা বেশি আছে ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা, 2টা। ওই জন্য ক্যালসিয়ামের বেশি আছে বলেই প্লাস চিহ্ন দিতে হয়, ক্যালসিয়াম +2। যদি ক্লোরিনের কথা বলি,
ধরো ক্লোরিন, ক্লোরিনের কত 17, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত 17। তো ক্লোরিনের প্রথম কক্ষপথে 2টা, পরের কক্ষপথে 8টা, তারপরের কক্ষপথে কয়টা ইলেকট্রন 7টা। তো এখন 2 আর 8 10 আর 7 কত 17, 17র কাছাকাছি কোন নিষ্ক্রিয় গ্যাসটা আছে আর্গন, আর্গনের 18। তাহলে আর্গন থেকে ক্লোরিনের অবশ্যই একটা ইলেকট্রন কম আছে, কারণ ক্লোরিনে তো 17 আর আর্গন কত 18, তাহলে একটা ইলেকট্রন কম আছে। এই জন্য আমরা ক্লোরিনের লেখার সময় যোজনী কত লিখি -1, কারণ একটা ইলেকট্রনের ঘাটতি আছে এই জন্য। তো যাই হোক, যোজনী সম্পর্কে তো মোটামুটি তোমাদের ধারণা আসলো। এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রনটা কি শিক্ষার্থীরা একটু খেয়াল রাখো। যোজ্যতা ইলেকট্রন হলো যে কোন মৌলের সর্বশেষ কক্ষপথের যে ইলেকট্রন সংখ্যা সেটাকে আমরা যোজ্যতা ইলেকট্রন বলবো। কি বললাম? কোন মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা সেটাকে আমরা যোজ্যতা ইলেকট্রন বলবো। যেমন সোডিয়ামের কথা আমরা বলি, সোডিয়ামের যদি 11 পারমাণবিক সংখ্যা, তো সোডিয়ামের 11, তাই না? সোডিয়ামের প্রথম কক্ষপথে কয়টা 2টা, পরের কক্ষপথে কয়টা 8টা, তারপরের কক্ষপথে কয়টা 1টা। তাহলে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত 1। সোডিয়ামের যোজনীয় 1, আবার যোজ্যতা ইলেকট্রনও কিন্তু 1। আচ্ছা, আবার ক্লোরিনের কথা বলি। ক্লোরিনের যোজনী কিন্তু একটু আগে দেখালাম কত ছিল -1 না ক্লোরিনের যোজনী। এখন দেখো যোজ্যতা ইলেকট্রন কত। ক্লোরিনের তো 17, তাই না? প্রথম কক্ষপথে কয়টা 2টা, পরের কক্ষপথে কয়টা 8টা, তার পরের কক্ষপথে কয়টা আছে 7টা। তাহলে লাস্ট কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কত আছে 7। তাহলে ক্লোরিনের লেখার সময় কি লিখতে পারবো যে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন, ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কত? ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন 7। ক্লোরিনের যোজনী কিন্তু -1, অথচ যোজ্যতা ইলেকট্রন 7। তারপরে যোজ্যতা ইলেকট্রন আরো যে কোনো একটা মৌলের বের করি। মনে করো পটাশিয়ামের কথা বলি। পটাশিয়ামের কত 19। তার প্রথম কক্ষপথে কত 2, তারপরে কক্ষপথে 8, তারপর পরের কক্ষপথে 8, 8 আর 16 আর 2 18, লাস্ট কক্ষপথে কত 1। তাহলে পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন কত 1। তো যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছো। যোজ্যতা ইলেকট্রন তাহলে কাকে বলবো? কোন মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলবো। আর যোজনী কাকে বলবো? যে কোন মৌল তার নিষ্ক্রিয় গ্যাস থেকে কোন মৌলের ইলেকট্রন সংখ্যা কত কম অথবা কত বেশি সেটাকে আমরা কি বলবো? যোজনী বলবো বা যোজ্যতা বলবো। তাহলে যোজনী বা যোজ্যতা আর যোজ্যতা ইলেকট্রন ভিন্ন জিনিস। এরপর আমরা আসি যৌগমূলক। যৌগমূলক কাকে বলবো? যৌগমূলক একটু খেয়াল করবে শিক্ষার্থীরা, একটু খেয়াল করবে। Na+, দেখো ক্লোরিন কিন্তু সবসময় দ্বিপরমাণুক হয়, তাই না? তাহলে Cl2 লিখতে হয়। এখন দেখো Na+1 Cl -1, এটা তো জানা আছে তোমাদের যে সোডিয়ামের +1 আর ক্লোরিনের কি -1। তাহলে +1 -1 ভ্যানিশ হয়ে গেল, শুধু সোডিয়াম ক্লোরাইড থাকলো। এখন সোডিয়াম ক্লোরাইড যদি থাকে, এখানে কয়টা ক্লোরিন আছে? 2টা ক্লোরিন আছে। তো যদি 2টা ক্লোরিন থাকে তাহলে আমরা 2 দিয়ে গুণ দিব। তাহলে 2টা ক্লোরিন হলো, তীর চিহ্নের ওপারে 2টা ক্লোরিন। এখন তীর চিহ্নের এপারে আবার সমান করব আমরা। 2টা ক্লোরিন, এই যে 2টা ক্লোরিন সমান হয়েছে, কিন্তু এখানে সোডিয়াম কয়টা 2টা, এখানে সোডিয়াম কয়টা আছে 1টা, তীর চিহ্নের এপারে আছে 1টা। তাহলে 2 দিকে সমান করতে হলে এদিকে কি দিয়ে গুণ দিব? 2 দিয়ে। তাহলে 2টা সোডিয়াম, এই যে 2টা সোডিয়াম, ক্লোরিন 2টা, এই যে ক্লোরিন 2টা। ঠিক আছে। অনুরূপ ভাবে যদি আরেকটা বিক্রিয়া দেখাই তোমাদের, খেয়াল করো। NH4 + Cl2, তাহলে কি হবে? NH4 +1 আর Cl2 Cl -1। NH4 +1, NH4 বলতে অ্যামোনিয়া, অ্যামোনিয়ামের যোজনী কত +1 আর ক্লোরিনের যোজনী কত -1। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড +1 -1 ভ্যানিশ। আচ্ছা, এখন এখানে ক্লোরিন কয়টা আছে? তীর চিহ্নের পরে 1 পিস। এখানে কয়টা আছে? 2 পিস। তাহলে আমি কয় দিয়ে গুণ দিব? 2 দিয়ে। তাহলে 2টা ক্লোরিন হলো এদিকে, এদিকে কিন্তু 2টা ক্লোরিন, তাহলে সমান হলো। এখন NH4 কয়টা হয়ে গেল? 2টা। এখানে NH4 কয়টা আছে? 1টা। তাহলে কয় দিয়ে গুণ দিব? 2 দিয়ে গুণ দিলাম। তাহলে এখানে 2টা NH4, এই যে NH4 2টা মিলেছে। এখানে ক্লোরিন 2টা, এই যে ক্লোরিন 2টা। দুই দিকে তীর চিহ্নের এপারে ওপারে বিক্রিয়ক আর উৎপাদ দুইটা কি সমান। তীর চিহ্নের আগেরটিকে আমরা কি বলবো? বিক্রিয়ক, আর তীর চিহ্নের পরের অংশকে কি বলবো? উৎপাদ। তাহলে বিক্রিয়ক আর উৎপাদ দুই দিকেই কিন্তু পরমাণুর সংখ্যা কি আছে? সমান আছে। এখন খেয়াল করো শিক্ষার্থীরা, ভালো করে খেয়াল করো।
এইখানে দেখো এই বিক্রিয়াটা যেরকম এই বিক্রিয়াটা একই রকম না। দেখো এখানে Cl2 এখানে Cl2, এখানে 2 এখানে 2, এখানে 2 আছে এখানে 2, এখানে শুধু Na আর এখানে NH4, শুধু একটু ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? এখানে একটা মৌল, কয়টা মৌল আছে? একটা মৌল। কিন্তু এখানে কয়টা মৌল আছে খেয়াল করেছো? 4টে আর একটা, কয়টা মৌল আছে? তাহলে 5টা মৌল। তাহলে এখানে 5টা মৌল আর এখানে কয়টা মৌল? একটা মৌল। তাহলে 5টা মৌল এই একটা মৌলের মতোই কিন্তু আচরণ করলো, তাই করলো না? এখানে বিক্রিয়া যেভাবে করেছে এখানেও কিন্তু বিক্রিয়া একই ভাবে করেছে। অথচ এখানে দেখো একটা মৌল আর এখানে 4টা হাইড্রোজেন আর একটা নাইট্রোজেন মিলে 5টা মৌল। তাহলে 5টা মৌল ওই একটা মৌলের মতো আচরণ করেছে। তাহলে আমরা সংজ্ঞা দিতে পারবো এখানে যৌগমূলক কাকে বলে? যে 2 বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে যদি একটা পরমাণু গুচ্ছ গঠন করে। এখানে দেখো পরমাণু গুচ্ছ তৈরি হয়েছে একটা, তাই না? 4টার একটা, কয়টা? 5টা না? তাহলে 5টা পরমাণু মিলে একটা পরমাণু গুচ্ছ গঠন হয়েছে। তাহলে আমরা সংজ্ঞা দিতে পারি যে 2 বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে যদি একটা পরমাণু গুচ্ছ গঠন করে, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় একটা মৌলের মতো আচরণ করে। এখানে একটা মৌল যেরকম আচরণ করেছে, করে বিক্রিয়া করেছে, এখানে কিন্তু ওই 5টা মৌল মিলে একটা পরমাণু গুচ্ছ তৈরি হয়েছে। সেই গুচ্ছটা ওই একই ধরনের রাসায়নিক বিক্রিয়া করেছে, তাই করেনি? তাহলে আমরা কি বলবো সংজ্ঞাতে? যে 2 বা ততোধিক মৌল একত্রিত হয়ে যদি একটা পরমাণু গুচ্ছ গঠন করে, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় একটা মৌলের মতো আচরণ করে, তখন ওই পরমাণু গুচ্ছটিকে আমরা বলবো যৌগমূলক। তাহলে আমরা যৌগমূলক কাকে বলবো? আবারও খেয়াল করো, যৌগমূলক এটা কিন্তু তাহলে যৌগমূলক। তাহলে যৌগমূলক কাকে বলবো? 2 বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে যখন একটা পরমাণু গুচ্ছ গঠন করে, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার সময় একটা মৌলের মতো আচরণ করে, তখন সেই পরমাণু গুচ্ছটিকে আমরা কি বলবো? যৌগমূলক বলবো। তাহলে আমরা কয়েকটা যৌগমূলকের নাম লিখে রাখো। কয়েকটি যৌগমূলক, কয়েকটি যৌগমূলকের নাম, যৌগমূলকের নাম, কয়েকটি যৌগমূলকের নাম কি কি? যেমন CO3 কার্বনেট, এটার নাম কি? কার্বনেট। তারপরে NO3 এটার নাম কি? এটার নাম হচ্ছে নাইট্রেট, এটা -1 নাইট্রেট, কার্বনেট নাইট্রেট। তারপরে OH -1 এটার নাম হলো হাইড্রক্সিল, হাইড্রক্সিল। আচ্ছা, আরো আমি লিখছি উপরের দিকে, তোমরা তুলে নাও। হাইড্রক্সিল গেল। তারপরে SO4 -2 এর নাম হলো সালফেট, সালফেট। HCO3 -1 এটার নাম হলো বাইকার্বনেট, আবার অনেকে হাইড্রোজেন কার্বনেটে বলে, বাইকার্বনেট। তারপরে PO4 -3 এর নাম হলো ফসফেট। তাহলে প্রত্যেকটা কিন্তু যোজনী আমি দিয়ে দিলাম, যোজনীগুলো মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে তোমাদের আজকে যে আলোচনা ছিল সে আলোচনা কি কি ছিল? যৌগমূলক, যৌগমূলক আর কি? যোজনী আর যোজ্যতা ইলেকট্রন। আর একটা বিষয় থাকলো, সেটা হচ্ছে সুপ্ত যোজনী কাকে বলবো? সুপ্ত যোজনীর সংজ্ঞাটা খালি লিখে নাও। সুপ্ত যোজনী সমান সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী। সর্বোচ্চ যোজনী বিয়োগ হলো সক্রিয় যোজনী। এই সংজ্ঞাটা খালি লিখে নাও, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি এখনই। তাহলে সক্রিয় যোজনী, সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী সমান সুপ্ত যোজনী। যদি আমরা এখন বলি যে FeCl2, এতে Fe এর সুপ্ত যোজনী কত? সুপ্ত যোজনী কত? এই প্রশ্নটা যদি আমরা এখন লিখতে যাই, এখন এখানে দেখা যাচ্ছে আয়রনের সাথে ক্লোরিন যুক্ত হয়েছে, আয়রনের যোজনী কত? 2, ক্লোরিনের যোজনী -1, আয়রনের যোজনী +2 এখানে, অর্থাৎ ক্লোরিনের। তাহলে এখানে তোমার আয়রনের যোজনী কত? এখানে আয়রনের যোজনী, আয়রনের সক্রিয় যোজনী যেখানে কাজ করছে সেটা হচ্ছে সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী কত? 2।
কিন্তু আয়রনের সব থেকে বেশি যোজনী আয়রন ইক, সেটা আয়রন ইক ফেরাস এর সর্বোচ্চ যোজনী কত ছিল? সর্বোচ্চ যোজনী ছিল 3। আয়রনের সর্বোচ্চ যোজনী ছিল 3। অতএব সুপ্ত যোজনী সমান তাহলে কত হবে? সুপ্ত যোজনী সমান কার সুপ্ত যোজনী? আয়রন এর। অতএব আয়রনের সুপ্ত যোজনী সমান কত হবে? 3 - 2, অর্থাৎ সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী। 3 - 2 সমান কত? 1। তো ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমাদের আজকের ক্লাস কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর প্রত্যেকেই দেখার পরে সাবস্ক্রাইব করবে অবশ্যই, যাতে পরবর্তী ক্লাসগুলো পাও। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। সুস্থ থেকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।